বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচের পর বেশ কিছুটা সময় তো পেরিয়ে গেল। এখন আমাদের আবেগ কিছুটা থিতিয়ে এসেছে। এখন প্রবাবলি আমরা ম্যাচটার দিকে আরো বেশি নির্মোহভাবে তাকাতে পারবো, বিশ্লেষণ করতে পারবো, বুঝতে পারবো ঠিক কোন জায়গায় আমরা ম্যাচটা হেরে গেলাম। যদি আমরা সেটা বুঝতে পারি, যদি আমরা ফাইন্ড আউট করে ওই সলিউশনের দিকে এগোতে পারি, সেই ক্ষেত্রেই কেবলমাত্র ভবিষ্যতে এই ভুলগুলোর পুনরাবৃত্তি হবে না, না হওয়ার চান্স থাকে। এবং এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা তো বাংলাদেশের এখনো শেষ হয়ে যায়নি। এই যে অক্টোবর মাসে আমরা 5 দিনের ব্যবধানে 2টা ম্যাচ খেলবো, 9 তারিখ এবং 14 তারিখ হংকং এর বিপক্ষে। আমরা ঘরের মাটিতে খেলবো, তারপরে হংকং এ গিয়ে খেলবো। সেইখানটাতে 2টা গুড রেজাল্ট কিন্তু আমাদেরকে আবারও ট্র্যাকে নিয়ে আসতে পারে। কিন্তু সেই জন্য অবশ্যই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাতে আলো ফেলাটা আমাদের প্রয়োজন। কোথায় কোথায় আমরা ভুল করলাম সেই জিনিসটা দেখাটা খুবই প্রয়োজন। দেখুন, আবেগে ভেসে গিয়ে একটা কথা বলে দেওয়া যায় যে রেফারির কারণে আমরা ম্যাচটা হেরে গিয়েছি। কেননা অ্যাডেড টাইমে রেফারি আমাদেরকে একটা পেনাল্টি দেননি। ফাহিমকে যেই ফাউলটা করা হয়েছিল অপোনেন্টের বক্সের মধ্যে, সেইটা পেনাল্টি হতে পারত, অবশ্যই হতে পারত। অবশ্যই রেফারি সেটাতে পেনাল্টির বাঁশি বাজাতে পারতেন। ভিএআর যদি থাকতো তাহলেও প্রবাবলি রেফারিকে এইখানটাতে ডেকে নিয়ে যাওয়া হতো, যে কারণ তিনি ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস একটা এরর করেছেন বলেই সেই মানে টিভিতে আরেকবার দেখার, রিপ্লে দেখার জন্য তাকে হচ্ছে গিয়ে ওইটা কল করা হতো ভিএআর এ, এবং সেক্ষেত্রে বাংলাদেশ ওইটা পেনাল্টিটা পেতেই পারতো। এখন ভিএআর তো আর বাধ্যতামূলক না, সব জায়গাটাতে নেই। সো বাংলাদেশে এবং ব্যাপক ব্যয়বহুল এই বিষয়টাও সো এই জায়গাটাতে ছিল না, এটা আমাদেরকে মেনে নিতে হবে। রেফারি যদি ওই সময় কারেক্ট ডিসিশন দিতেন, আমরা যদি পেনাল্টিটা পেতাম, তাহলে আমরা হয়তোবা ম্যাচটা ড্র করতে পারতাম। ইউ নেভার নো, আমরা হয়তোবা জিতেও যেতে পারতাম ওই সময় ফ্লোতে, ম্যাচে যতক্ষণ সময় ছিল। কিন্তু তাতে করে আমরা যে ভুলগুলো করেছি, স্পেশালি আমাদের কোচের যে ট্যাকটিক্যাল ভুলগুলো ছিল, সেগুলো কি আসলে এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে? দেখুন, হাভিয়ার কাবরেরা বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে রয়েছেন 2022 সালের 8ই জানুয়ারি তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তার মানে 3-3.5 বছর হয়ে গেছে, একটা দীর্ঘ সময় ধরে তিনি রয়েছেন। কোচের সমালোচনা করা যাবে না এমন কিন্তু কোনো কথা নেই। ম্যাচের পর এই ট্যাকটিক্যাল সমালোচনা পেপ গার্ডিওলারও হয়, জোসে মরিনিওরও হয়, কার্লো অ্যানচেলোত্তিরও হয়, স্যার অ্যালেক্স ফার্গুসনেরও হতো। সো সেইটা ম্যাচের প্রেক্ষিতে আলোচনাটা করা যেতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে এই ম্যাচে আমরা অনেকগুলো, বেশ কিছু জায়গায় ট্যাকটিক্যাল ব্লান্ডার করেছি। দেখুন, নাম্বার 1 হচ্ছে গিয়ে রাকিবকে নাম্বার 9-এ খেলানো। বাংলাদেশে নাম্বার 9 নাই, বাংলাদেশে ওরকম প্রপার নাম্বার 9 ফরওয়ার্ড ভরসা করার মতো সেইটা নাই। এইটা তো আর কোচের দোষ না। কোচ তো এখন খেলোয়াড়কে তিনি মানে নাম্বার 9 যদি না থাকে, আমাদের ডোমেস্টিক ফুটবলে যদি ওরকম নাম্বার 9 যদি প্রডিউস না হয়, তাহলে তিনি আসলে কি করবেন? তিনি যেটা করতে পারতেন যে সত্যিকার অর্থে যিনি প্রপার নাম্বার 9 যে বা যারা, তাদের উপরে ভরসা রাখতে পারতেন। লেটস সে আলামিনকে 11-এ খেলাতে পারতেন। কিন্তু সেইটা না করে তিনি মেকশিফট নাম্বার 9 খেলিয়েছেন রাকিবকে। রাকিব একটা গোল পেয়েছেন, খুবই ভালো কথা, কিন্তু সেই গোলটাতে জামাল ভুঁইয়ার থ্রুটা ছিল দুর্দান্ত। তার চেয়ে বড় কথা ছিল ওই প্রতিপক্ষ সিঙ্গাপুরের গোলকিপারের ব্লান্ডারের কারণে গোলটা পেয়েছে। কিন্তু রাকিব নাম্বার 9-এ কোনো সলিউশন না। গোল দেওয়া সত্ত্বেও আমি বলবো যে এইটা কোচের পরপর 2 ম্যাচে তিনি এইভাবে রাকিবকে দিয়ে এই যে নাম্বার 9টা খেলানোর চেষ্টা করছেন, তার চেয়ে প্রপার নাম্বার 9-এর উপরে ভরসা রাখাটা উচিত বলে আমার কাছে মনে হয়। নাম্বার 2, যে ভুলটা কোচ করেছেন আমাদের ট্যাকটিক্যাল জায়গা থেকে, যে ভুলটা আমাদের হয়েছে, যে আমাদের এখানে যখন মোরসালিন নামলেন, ইমনরা নামলেন, তখন রাকিবকে ফুলব্যাক পজিশনে নিয়ে যাওয়া হলো, রাইট ফুলব্যাক পজিশনে নিয়ে যাওয়া হলো। এতক্ষণ যদি নাম্বার 9-এ খেলছিলেন, তাকে আপনি রাইট ফুলব্যাকে নিয়ে গেলেন, এইটা কি কোনো কথা হলো? আপনি যদি রাকিবকে ফুলব্যাকেই খেলাবেন, তাহলে হচ্ছে কি ওইখানে মানে একজন প্রপার ফুলব্যাককে আপনি রাখলেই অসুবিধা কি? রাকিবকে তাহলে মাঠ থেকে তুলে ফেলেন। কিছুক্ষণ আগে যে গোল করলো, এবং রাকিব অবশ্যই আমি মনে করি ওয়াইড এরিয়াতে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাটাকিং থ্রেট। সো তাকে কেন আপনি ওই ওয়াইডটাতে ইউজ না করিয়ে মানে রাইট উইঙ্গার হিসেবে আপনি ইউজ করাতে পারতেন? সেইটা না করে তাকে হচ্ছে গিয়ে রাইট ব্যাকে আর কি আপনি নামিয়ে আনলেন। এইটাও আমি মনে করি যে কোচের এই সিদ্ধান্তটা আমার আসলে বোধগম্যই হলো না। কি বুঝে তিনি আসলে রাকিবের এই যে পজিশনটা সুইচ করে তাকে ফুল ব্যাক পজিশনটাতে নিয়ে গেলেন। নাম্বার 3, ধরেন জামাল ভুঁইয়াকে 11-এ না রাখার সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় প্রশ্ন। ডেফিনেটলি জামাল সেই আগের ফর্মে আর নাই। তিনি ওই 10-12 বছর আগে যখন তিনি এসেছেন, যখন বাংলাদেশ টিমটা তাকে কেন্দ্র করে আবর্তিত হতো, সেই জামাল আর নেই। কিন্তু লাস্ট ম্যাচটা ভুটানের বিপক্ষে যে খেলেছেন, সেই জায়গাটাতে কিন্তু অনেক দিন পরে সেই জামাল ভুঁইয়ার একটা ছোঁয়া আমরা দেখতে পেয়েছি। কিন্তু জামালকে আপনি এরকম একটা ম্যাচটাতেই, গুরুত্বপূর্ণ ম্যাচে আপনি 11-এ রাখলেন। আপনি ক্যাপ্টেনকে যখন 11-এ রাখবেন না, এর আগের ম্যাচটাতে ভারতের বিপক্ষে আপনি 11-এ রাখেননি, তার মানে কম্পিটিটিভ পরপর 2টা ম্যাচেই ক্যাপ্টেনকে আপনি 11-এ রাখলেন না, রাখছেন না। এইটাও টিমের স্টেবিলিটি মানে টিমের যে কি বলা চলে, যে স্টেবিলিটির জন্য খুব একটা ভালো বলে আমার কাছে মনে হয় না। যদি আপনি জামাল এরকম অবভিয়াস না হয় আপনার 11-এ,
প্রথমত এটা আসলে, দ্বিতীয়ত প্রথমত হচ্ছে আমি মনে করি জামালকে আসলে খেলানো যেতে পারতো, খেলানো যেতেই পারতো, কারণ এইখানটাতে আপনি ওই যে কি বলে চলে হামজার সঙ্গে হৃদয়কে খেলিয়েছেন ঠিক আছে, কিন্তু সামনে যে কাজেম খেলেছেন, কাজেম মোটেই ভালো খেলতে পারেননি। প্রবাবলি তার ওই ইনএফেক্টিভনেসের কারণে অনেক বেশি হচ্ছে গিয়ে রাকিবকে ডান সাইডে সরে যেতে হচ্ছিল, অনেক বেশি হচ্ছে গিয়ে বক্সের ওই জায়গাটা দেয়ার মতো কেউ আসলে ছিলেন না। সো ওই জায়গাটাতে আসলে জামালকে খেলানো যেতে পারতো। এবং দ্বিতীয়ত আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে যদি এরকমই হয় যে ক্যাপ্টেন এখন আর আপনার টিমের 11-এর অবভিয়াস চয়েস না, ক্যাপ্টেন চেঞ্জ করেন, ক্যাপ্টেন আপনি স্থায়ীভাবে চেঞ্জ করেন, তপু বর্মনকে স্থায়ীভাবে ক্যাপ্টেন। আমার কাছে মনে হয় যে যেটা হামজা চৌধুরীকে স্থায়ীভাবে আপনি সেই ক্যাপ্টেন্সিটা দিলেই বা অসুবিধা কি। হ্যাঁ, তিনি মাত্র বাংলাদেশের জার্সিতে 3টা ম্যাচ খেলেছেন, কিন্তু বাংলাদেশকে তিনি ওন করেন। এবং এখন আমরা যে নতুন ব্র্যান্ডের ফুটবলটা খেলছি এবং সেইখানে আমাদের এই যে বিদেশ থেকে আসা ফুটবলারদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে 5-6 জনকে আমরা খেলাচ্ছি, সামনে হয়তো আরো আসবেন। সো সেইটাকেও হচ্ছে গিয়ে ওই এরাটাকে ডিফাইন করার জন্য আমি মনে করি যে জামালকে ক্যাপ্টেন্সি দেওয়া যায় খুব ইজিলি, কি বলা চলে হামজা চৌধুরীকে ক্যাপ্টেন্সিটা দেওয়া যায় খুব ইজিলি, সেই জিনিসটা দেওয়া যায়। যাক, সেটা তো পরে আলোচনা, কিন্তু আমি মনে করি যে জামালকে এখানে না রাখাটাও কোচ ঠিক করেনি। ইনফ্যাক্ট সেকেন্ড হাফে বাংলাদেশ যখন প্রতিপক্ষকে চেপে ধরেছে ওই সময়টাও তো জামালকে নামানো যেত। আমরা একটা সময় আপনি মনে করে দেখেন সেকেন্ড হাফের শেষের দিকে টানা 4টা-5টা কর্নার পেয়েছি, এবং ওই সময় ওই সেট পিসে ওই ডেড বল সিচুয়েশনে জামালের ওই শটগুলো তো আসলে গুরুত্বপূর্ণ হতো। আগের ম্যাচটাতেই জামালের কর্নার থেকে হেড করে হামজা গোল দিয়েছেন। ফলে এই জায়গাটা তো আমি মনে করি যে কোচ রাইট ট্যাকটিক্যাল ডিসিশন নিতে পেরেছেন বলে আমার কাছে সেই জিনিসটা মনে হয় না। ফাহমিদুল নাম্বার 4, 3 না 4 কত বললাম, আগের ম্যাচটা হি ওয়াজ ভেরি ইমপ্রেসিভ ভুটানের এগেনস্টে, কিন্তু অতটা আসলে ইমপ্রেসিভ নন সিঙ্গাপুরের এগেনস্ট। এবং আমার দেখে মনে হচ্ছে যে এইখানটাতে কোচ তাকে হচ্ছে ওই ওয়াইড লেফটের ওই জায়গাটাতে খেলাচ্ছেন না, বরং অনেক বেশি তাকে আসলে ভেতরে খেলাচ্ছেন, রাকিব ডান পাশে চলে যাচ্ছেন। ফলে ফাহমিদুলকে তার স্ট্রেংথের জায়গাটাতে খেলানো হয়নি। ফাহমিদুলের যে স্ট্রেংথের জায়গা হচ্ছে গিয়ে ওই যে ওয়াইড এরিয়াতে, সেই জায়গাটাতে আমরা আসলে এক্সপ্লয়েট করতে পারিনি বলে আমার কাছে মনে হয়। ধরেন নাম্বার 5 হামজা চৌধুরীকেও কি আমরা প্রপারলি তাকে ইউজ করতে পেরেছেন কোচ? হামজাকে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি তাকে আটকে রাখা হয়েছে, অনেক বেশি তিনি এই ট্যাকটিক্সের কাছে বন্দী হয়ে আছেন, যে ফ্রিডমটা তার অনেক বেশি কমে গেছে। স্পেশালি ফার্স্ট হাফে তো হামজা চৌধুরীকে মনে হয়েছে 5th ডিফেন্ডার হিসেবে তিনি কাজ করছেন, ডিফেন্সের এতটাই সামনে এইরকম শিল্ড হয়ে তিনি ছিলেন। সো আপনার হামজার মতো ট্যালেন্ট যখন আপনার কাছে থাকে তখন এইটা আপনি করাটা ট্যাকটিক্যালি এটা ঠিক বলে আমার কাছে মনে হয় না। হামজাকে আরো ফ্রিডম দেখানো উচিত, যেটা সেকেন্ড হাফে হামজা সেই ফ্রিডমটা পেয়েছেন বলেই তাকে আরো অনেক বেশি ইফেক্টিভ ওই জায়গাটাতে লেগেছে। ডেফিনেটলি গরম টরম সবকিছু মিলিয়ে হামজা একটু কাহিল ছিলেন এই ম্যাচটাতে, তিনি যে খুব ভালো খেলেছেন সেটা আমি বলবো না, কিন্তু আমি বলবো যে কোচের ওই কৌশলগত কারণে হামজাকেও অনেকটা খাঁচাবন্দি বাঘের মতো আমার কাছে লেগেছে। হামজাকে আরো ফ্রিডম দিয়ে এইখানটাতে খেলানো উচিত বলেই আমার কাছে এখানটাতে মনে হচ্ছে। আমাদের ডিফেন্স লাইনের কথা বলতে গেলে যে সাদউদ্দিনের পারফরমেন্স হচ্ছে গিয়ে প্রশ্নবোধক, ডেফিনেটলি প্রশ্নবোধক, বরং তার ভাই তাজউদ্দিন আগের ম্যাচটাতে যে খেলেছেন তাকে আমার কাছে অনেক ইমপ্রেসিভ লেগেছে, স্পেশালি হচ্ছে গিয়ে অ্যাটাকিং থার্ডে তার ওই ইনপুট গুলো। কিন্তু সাদউদ্দিনের পারফরমেন্সটা এই ম্যাচটাতেও যখন আমরা স্পেশালি সেকেন্ড গোলটা যখন খেয়েছি সেই জায়গাটাতেও তিনি একেবারে চুপচাপ ঠায় দাঁড়িয়েছিলেন, এরকমই আসলে মনে হয়েছে। ফুটবল মাঠে ওরকম ঠায় দাঁড়িয়ে টাকাটাও আসলে টাফ, কিন্তু ওইরকমটাই মনে হয়েছিল। আর আরেকটা জিনিস যেটা ছিল আমাদের গোলকিপার মিতুল মার্মা, 2টা গোলেই তার দায় রয়েছে, ডেফিনেটলি তার দায় রয়েছে। এবং আমার কাছে ওইখানটাতে মনে হয় যে তার জাস্ট কয়েকদিন আগে এই ম্যাচের শুরু মানে আগে জাস্ট কয়েকদিন আগেই তার বড় ভাই যে মারা গিয়েছেন, ওইটার একটা ব্যক্তিগত জীবনের শোকের প্রভাবটা তার মধ্যে প্রবলভাবেই ছিল। সো এই জায়গাটাতে কোচ হয়তো বা অন্য কোনো গোলকিপারের উপরে আস্থা রাখতে পারতেন তার এই পার্সোনাল লাইফের ট্র্যাজেডির কথাটা, কারণ আমাদের প্লেয়াররা তো আসলে মেন্টালি ওরকম স্ট্রং না, এইটা মাথায় রেখে হয়তো বা তাকে না খেলালেই ভালো। আমি একেবারে সিঙ্গেল আউট করছি না, আমি বলছি না যে না না মিতুল একেবারে শেষ, মিতুল একেবারে এত বাজে গোলকিপার, সেটা না, কিন্তু তার ওই পার্সোনাল লাইফের ওই ট্র্যাজেডির কথাটা মাথায় রেখে আমার কাছে মনে হয় যে এইখানটাতে কোচ তাকে এই ম্যাচে না খেলালেও পারতেন। সো এরকম অনেকগুলো জায়গায় আমরা আসলে ভুল করেছি, সেই কারণে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গিয়েছি। এইখানে একজন দুইজনকে হয়তো সিঙ্গেল আউট করাটা কঠিন, কিন্তু বাই এন্ড অফ দ্য ডে গিয়ে ফুটবল হচ্ছে কোচেস গেম, ফুটবলের কোচরা যা করবেন সেইটাই হচ্ছে গিয়ে চূড়ান্ত কথা। জিতলেও কোচের ক্রেডিটটাই সবচেয়ে বেশি করেই হচ্ছে গিয়ে ফুটবলে যতটা যায় অন্যান্য খেলাতে যায় না, ঠিক তেমনি ভাবে হেরে গেলেও সেই কোচের কৌশলগুলো আসলে প্রশ্নবিদ্ধ হয়। এবং আমাদের হাবিয়ার কাবরেরার যেটা হয়েছে, যে আমি বলছি না যে এই ম্যাচের পরে কাবরেরা আউট, তাকে বাদ দিয়ে দিতে হবে, সো আমরা এখন নতুন কোচ নিয়ে আসবো, এইটা আমি
ওই দাবিটা আমি তুলছি না, কিন্তু তার ওই একই রকম চিন্তা ভাবনা, একটা কি বলা চলে যে প্রথাগত একটা চিন্তার মধ্যে আটকে থাকাটা আমাকে মনে হয়েছে যে এই ম্যাচটা বাংলাদেশকে আসলে কষ্ট করেছে। আমরা যদি ট্যাকটিক্যালি ওই জাস্ট একটু এদিক ওদিক ওই টুইটগুলো যদি আমরা করতে পারতাম, একটু অ্যাডজাস্টমেন্ট যদি আমরা করতে পারতাম, তাহলে প্রবাবলি সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের হেরে হয়তোবা এই ম্যাচটা শেষ করতে হতো না, এরকম একটা ট্রাজিক অবস্থার মধ্যে আমাদের পড়তে হতো না, বিয়েবাড়ির উৎসবটা এরকম মরাবাড়ির নিস্তব্ধতায় রূপান্তরিত হতে হতো না। সো এই জায়গাগুলোকে পয়েন্ট আউট যদি করা যেতে পারে, আমি এখনো আশাবাদী যে বাংলাদেশ ফুটবল টিম যেই ভাবে তারা হচ্ছে গিয়ে এই ম্যাচটাকে অ্যাপ্রোচ করেছে, সেই ক্ষেত্রে আমাদের এই মাইনর অ্যাডজাস্টমেন্টগুলো হলেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা আমাদের এখনো শেষ হয়ে যায়। এবং আমি 4 মাস পরে অক্টোবরে যে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়েতে 2টা ম্যাচ খেলবো, হংকং আবার ভারতকে হারিয়ে দিয়েছে লাস্ট মিনিটের গোলে, ইনজুরি অ্যাট টাইমের গোলে। সো তারাও কঠিন প্রতিপক্ষ, সব প্রতিপক্ষই আমাদের জন্য কঠিন ভাই। আমরা ফিফা র্যাঙ্কিংয়ে 183 নম্বরে রয়েছে, সো আমাদের জন্য তো সবাই কঠিন। সো ওই জায়গাটাতে আমি মনে করি যে আমরা এই রেফারির উপরে শুধুমাত্র দায় না চাপিয়ে, সেইটা নিয়ে ফেসবুক গরম না করে, বাজার গরম না করে, আমাদের নিজস্ব জায়গাগুলোতে আমাদের কোচের এই ট্যাকটিক্যাল ভুল এবং আমাদের এই প্লেয়ারদের অ্যাডজাস্টমেন্টের যে সমস্যা, সেই জায়গাগুলোতে ফোকাস করলে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎটা সামনে নিঃসন্দেহে উজ্জ্বল। হংকংয়ের বিপক্ষে ওই ম্যাচ দুইটাতেও বাংলাদেশ পজিটিভ রেজাল্ট সেক্ষেত্রে নিয়ে আসতে পারবে বলে আমরা আশা করতেই পারি।